क्वेश्चन नंबर 1 অ্যাসাইনমেন্ট নাম্বার 1 তো এখানে ব্যালেন্স শিট দেওয়া রয়েছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে ব্যালেন্স শিট দেওয়া রয়েছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে তোমাকে বানাতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হবে কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটি নয় তিনটে অ্যাক্টিভিটি তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে থাকে তিনটে অ্যাক্টিভিটির ডেটা এখানে থাকবে ডেটা এখানে থাকবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এখানে নেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইসিএতে এর পরে মানে এই কোর্সের আরও একটা অ্যাডভান্স কোর্স রয়েছে স্যাব নয় সিআইএ প্লাস বলে রয়েছে তাতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রয়েছে আমাদের এখানে সিআইএ পর্যন্ত পড়ানো হয় ঠিক আছে সিআইএ প্লাস এখানে করানো হয় না সিআইএ প্লাস এখানে করানো হয় না ঠিক আছে আইসিএতে রয়েছে অন্য ব্রাঞ্চে পেয়ে যাবে আচ্ছা তাহলে তোমরা যদি তাড়াতাড়ি শেষ করো আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 29টা রয়েছে যদি তোমাদের তাড়াতাড়ি ধরো অ্যাডভান্স অ্যাকাউন্টসের যে টাইমটা লাগলো তার কম সময়ে কমপ্লিট হয়ে গেল সেক্ষেত্রে করানো যেতে পারে দুটো একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ঠিক আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়ালে তোমার কিছুটা আইডিয়া আসবে যে এই ধরনের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয়ে থাকে ঠিক আছে তো আগে মেন স্ট্রিম কভার করতে হবে ঠিক আছে তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তাহলে অ্যাসাইনমেন্ট 1 ব্যালেন্স শিট দেওয়া রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া রয়েছে তোমাকে বানাতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো আমরা ফরম্যাট বানিয়ে নেব পুরো একটা পেজ লাগবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট জানো তোমার যে ফরম্যাট দেওয়া রয়েছে বইতে সেই রকমই ফরম্যাট তুমি বানাবে পুরো একটা বড় পেজ লাগবে যদি ছোট খাতা হয়ে থাকে তাহলে একবার দুটো পেজ লাগবে দুটো পেজ লাগবে যদি ছোট খাতা হয়ে থাকে কিছু নোটস বানাতে হতে পারে ওয়ার্কিংস করতে হতে পারে ওয়ার্কিংস তারপর থেকে শুরু হবে এক পেজ পুরো নিয়ে নেবে আমি একটা পেজ পুরো নিয়ে নিয়েছি এখানে কোনো ডেট থাকে না ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যামাউন্ট পার্টিকুলার্স আর অ্যামাউন্ট উপরে লিখবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাসাইনমেন্ট 1 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড এন্ডেড কোন পিরিয়ডের জন্য বানাচ্ছো ফর দ্য পিরিয়ড এন্ডেড 31st March 2019 18 19 19 এরপরে তোমাকে স্টার্ট করতে হবে অপারেটিং অ্যাক্টিভিটি দিয়ে তাহলে ক্যাশ ফ্লো ফর্ম কি লিখবে ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটি দিয়ে স্টার্ট করলাম তো অপারেটিং অ্যাক্টিভিটিতে আমরা স্টার্ট করব কি দিয়ে
নেট প্রফিট দিয়ে। ইনডাইরেক্ট মেথড, কারণ আমি ডাইরেক্ট মেথড কেন ফলো করতে পারবো না, এখানে আমার সাফিসিয়েন্ট ডেটা নেই, কোথাও লেখা রয়েছে যে ক্যাশ সেল, ক্যাশ পারচেজ এসব কিছু ডেটা আছে। তার মানে আমি অপারেটিং অ্যাক্টিভিটি থেকে ক্যাশের ফ্লো ডাইরেক্ট মেথডে বের করতে পারবো না, আমাকে ইনডাইরেক্ট মেথডই ফলো করতে হবে। তো ইনডাইরেক্ট মেথডে তোমার স্টার্টিং কি দিয়ে হচ্ছে, নেট প্রফিট দিয়ে, নেট প্রফিট দিয়ে স্টার্ট হচ্ছে। নেট প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স দিয়ে শুরু হচ্ছে, ট্যাক্স মাইনাস করে যে প্রফিট আফটার ট্যাক্স। তার সাথে এবার তোমায় কি অ্যাড করতে হবে, নন ক্যাশ আইটেম, নন অপারেটিং ইনকাম এসব অ্যাড করতে হবে। আচ্ছা তার আগে বলে দিই, তোমার ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট সেটা কত তুমি কি করে ডিসাইড করবে? তোমার প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে, এটা এখানে কত ব্যালেন্স রয়েছে, ক্লোজিং এ 600, ওপেনিং এ 500। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ওপেনিং এ 500 টাকা ছিল, 30,500, ক্লোজিং এ 600, তাহলে কোথার থেকে এলো পয়সা? প্রফিট হয়েছে নিশ্চয়ই এবছর, না তো ব্যালেন্স কি করে বাড়বে? তো রিজার্ভে কত ছিল, 50 ছিল, কত হয়ে গেছে? তো কোথার থেকে এলো? প্রফিট হয়েছে, না তো কি করে হবে? তাহলে এই যে পয়সাগুলো বাড়ছে রিজার্ভে বলো প্রফিট অ্যান্ড লসে বলো, এগুলো সবই কি প্রফিট হয়েছে। তাহলে তোমাকে ইনডাইরেক্টলি বের করতে হবে কত প্রফিট হয়েছে এই বছর। তো তার জন্য তুমি ওয়ার্কিংস একটা অ্যাকাউন্ট বানাতে পারো, যেটাকে আমরা বলবো অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে ওয়ার্কিংসে তুমি চলে যাবে, অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা বানাচ্ছি কেন, কারণ এই অ্যাকাউন্ট থেকে আমাকে জানতে হবে যে এবছরের প্রফিট কত ট্যাক্স দেওয়ার পরে। অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে আমরা অ্যাকাউন্ট বানাচ্ছি কিন্তু অ্যাকাউন্টের যে প্রপার ফরম্যাট, ডেট দেওয়া, জিএফ দেওয়া এসব আমরা করব না, কারণ আমরা এখানে ওয়ার্কিংস করছি। ওয়ার্কিংসের মেন অবজেক্টিভ থাকে কি, যেটা তুমি ফাইন্ড আউট করতে চাইছো সেটা যেন বের করে নাও। তো তুমি এখানে বের করতে চাইছো কি আমার প্রফিট আফটার ট্যাক্স সারা বছরে কত। তো এখন যে প্রফিটটা রয়েছে সেটা কত রয়েছে, সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন কত প্রফিট রয়েছে। আর প্রফিটের ব্যালেন্স অলওয়েজ কি হয়, ক্রেডিট ব্যালেন্স। প্রফিটের ব্যালেন্স আমরা কি জানি, ক্রেডিট ব্যালেন্স, যেমন ইনকাম গেন ক্রেডিট হয়, তার মানে তার যে ব্যালেন্সটা আছে ক্রেডিট ব্যালেন্স। আর ক্রেডিট ব্যালেন্সের সিডি কোন সাইডে হয়ে থাকে বলো, টু ব্যালেন্স সিডি। ক্লোজিং ব্যালেন্স কত আছে প্রফিটের, 30,600। আর ওপেনিং ব্যালেন্স কত, ওপেনিং ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, তাহলে কোন সাইডে লেখা হয়, বাই ব্যালেন্স বিডি। লেজার অ্যাকাউন্ট করতে গিয়ে, লেজার অ্যাকাউন্ট শিখেছিলে মনে আসছে এখন, যে যে সমস্ত লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স ক্রেডিট হতো তাদের ওপেনিং ব্যালেন্স আমরা লিখতাম বাই ব্যালেন্স দিয়ে।
আর যে সমস্ত অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট হতো সেগুলো লিখতাম, তার ওপেনিং ব্যালেন্স লিখতাম টু ব্যালেন্স বিডি দিয়ে, আর তার ক্লোজিংটা অপোজিট সাইডে আসে, ক্লোজিংটা অপোজিট সাইডে আসে। তাহলে প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, বাই ব্যালেন্স বিডি কত আছে ওপেনিংয়ে 30,500। তাহলে আমি ওপেনিং ক্লোজিং জানি, বসিয়ে নিলাম। এরপরে আমাকে দেখতে হবে এবছর কত ডিভিডেন্ড দেওয়া হয়েছে। কোনো ডিভিডেন্ড দেওয়া হয়েছে কি? কত ডিভিডেন্ড দেওয়া হয়েছে? কোথায় আছে? 23,000 টাকা। তাহলে এই যে তুমি ডিভিডেন্ডটা দেখলে পেমেন্ট হয়ে গেছে ডিভিডেন্ড, তাহলে ওই ডিভিডেন্ডটা যে দেওয়া হয়েছে নিশ্চয়ই মাইনাস করে রয়েছে। এটা ডিভিডেন্ড দেওয়ার পরের প্রফিট হচ্ছে 30,600, না তার আগের প্রফিট, তার পরের প্রফিট। তার মানে এটা যে রয়েছে এটা ডিভিডেন্ড মাইনাস করার পরে রয়েছে। প্রফিট অ্যান্ড লসের এখন ব্যালেন্স আছে এত, তার মানে কি বুঝে যে ডিভিডেন্ড দেওয়ার পরেও এত টাকা রয়েছে। ঠিক আছে, ডিভিডেন্ড দেওয়ার পরেও এত টাকা রয়েছে, তার মানে এবছর ডিভিডেন্ড পারপাসে তুমি 23,000 টাকা তুলে নিয়েছো, মানে ডিভিডেন্ডের জন্য। তো সেক্ষেত্রে এন্ট্রি কি হয়? ডিভিডেন্ডের জন্য যদি তুমি টাকা সরাও প্রফিট থেকে, সেক্ষেত্রে এন্ট্রি হয়ে থাকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলতে পারো, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড পেবেলে পাঠিয়ে দাও, টাকা দিতে হবে। তাহলে 23,000 টাকা, 23,000 টাকা সরিয়ে নিয়েছিলে, 23,000 টাকা। তাহলে এখানে পোস্টিং কি হবে? টু ডিভিডেন্ড পেবেল। আর যখন ডিভিডেন্ড অ্যাকচুয়ালি পেমেন্ট হয় তখন কি করি? ডিভিডেন্ড পেবেল টু ব্যাংক অর ক্যাশ। এই এন্ট্রিটা প্রফিট থেকে সরানোর জন্য। তো ডিভিডেন্ড পেবেলের জন্য তুমি সরিয়ে নিয়েছো 23,000। এরপরে দেখো রিজার্ভে ব্যালেন্স কত বেড়েছে, রিজার্ভ কত বেড়েছে। তার মানে রিজার্ভে টাকা কোথার থেকে এলো? প্রফিট থেকে গিয়েছে। তার মানে যখন তুমি রিজার্ভ ক্রিয়েট করো তখন এন্ট্রি কি করো? প্রফিট থেকেও নাও, প্রফিট থেকেই নাও। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি করো? ডেবিট করো, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভে টাকা পাঠিয়ে দাও, রিজার্ভ করার জন্য পাঠিয়ে দিলে টাকা প্রফিট থেকে নিয়ে। কত টাকা পাঠিয়েছিলে তাহলে? 10,000 পাঠিয়েছিলে। তাহলে এখন পোস্টিং করে দাও। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কি লিখবে? টু জেনারেল রিজার্ভ। টু জেনারেল রিজার্ভ 10,000। তাহলে আমার সবকিছু এন্ট্রি আমি পোস্ট করে দিয়েছি। রিজার্ভে ট্রান্সফার করা, প্রফিট থেকে রিজার্ভে যত ট্রান্সফার করা হয়েছে সেটা পোস্ট করে দিয়েছি, যেটা ডিভিডেন্টের জন্য সরানো হয়েছে সেটা পোস্ট করে দিয়েছি। তাহলে আমি বুঝে যাবো যে প্রফিট কতটা হয়েছে ট্যাক্স দেওয়ার পরে। দেখো সিস্টেম কি রয়েছে, তোমার প্রফিট হলো, তারপরে তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিলে, তারপরে সব ডিস্ট্রিবিউট করতে আছো, শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড, তারপরে রিজার্ভে টাকা সরানো, তারপরে হবে। আগে ট্যাক্স দাও, তারপরে শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দাও, তারপরে তুমি টাকা সরাও রিজার্ভে, এইসব। তাহলে আমি কনসিডার করে নিয়েছি দুটো। তো কত হচ্ছে বলো? 63,600। তাহলে 63,600
তাহলে এখন যেটা দেখতে পাবে সেটা কি হবে, প্রফিট হয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট আফটার ট্যাক্স। তাহলে এখানে যে প্রফিটটা দেখতে পাচ্ছ এটা কি, নেট প্রফিট আফটার ট্যাক্স। ব্যালেন্স করে বলো, 33,100। তাহলে আমরা অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানিয়ে নিলাম, ঠিক আছে। অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টও বলে দিতে পারো, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যাডজাস্টেড। তাহলে এটা আমরা কেন বানালাম, তাকি ব্যাক ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারি এ বছরের কত প্রফিট হয়েছে। প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে কত প্রফিট হয়েছে। তাহলে তুমি যদি দেখো যে বিজনেসে, তাহলে প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে থাকবে, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়ে থাকবে, যেখান থেকে তুমি প্রফিট পাবে আফটার ট্যাক্স। সেই প্রফিট আফটার ট্যাক্সকে ডিস্ট্রিবিউশন হবে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে এসে। যেমন ডিস্ট্রিবিউশন দেখলে জেনারেল রিজার্ভে পাঠাচ্ছ, ডিভিডেন্টের জন্য টাকা সরিয়ে দিচ্ছ, বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে সব কিছু ডিস্ট্রিবিউশন করার পরে, ডিস্ট্রিবিউশন করার পরে ব্যালেন্স অ্যামাউন্ট, যেটা এখানে 30,600। তাহলে এই যে 33,100 এটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। এটা তাহলে কোথায় পুট করবে, এখানে। তাহলে এখানে কি লিখে দেবে যে সি ওয়ার্কিংস, সি ওয়ার্কিংস, সি ওয়ার্কিংস নোট 1, নোট 1 করে দাও। 33,100, 33,100। দেন বলো কি কি আইটেম অ্যাড করতে হবে এবার। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। কি বলেছে, নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস অ্যাড করতে হবে। তাহলে তোমাকে দেখতে হবে আমার এখানে নন ক্যাশ নন অপারেটিং এক্সপেন্সেস কি কি রয়েছে। ইনকাম ট্যাক্সের ব্যাপারে আমি বলেছিলাম যে তুমি যতটা ইনকাম ট্যাক্সের জন্য টাকা সরিয়ে রেখেছো সেটা অ্যাড ব্যাক করতে হবে, কিন্তু যতটা অ্যাকচুয়ালি পেমেন্ট করেছো সেটা মাইনাস হবে। তাহলে এখানে আমাকে দেখে নিতে হবে কতটা আমি এবছর ইনকাম ট্যাক্সের জন্য টাকা সরিয়েছি। সেটা কি করে পাবে, প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। তাহলে তোমাকে এই অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। বছরের শুরুতে ছিল 30,000, প্রভিশন ক্রিয়েট করা ছিল। বছরের শেষে প্রভিশন দেখছো 35,000, পেমেন্ট হয়েছে 28,000। তাহলে আমি এখন কি বের করতে চাইছি, এই বছর আমি কতটা ট্যাক্সের জন্য টাকা সরিয়েছি প্রফিট থেকে, ঠিক আছে, ওটাই বের করতে চাইছি। প্রফিট থেকে কত সরিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল ট্যাক্সের পেমেন্ট তার থেকে কমও হতে পারে বেশি হতে পারে, কিন্তু আমি যেটা প্রফিট থেকে সরিয়েছি সেটা অলওয়েজ অ্যাড হবে, কারণ তার জন্য তো আমার ক্যাশের আউটফ্লো হয় না, আমি যতটা পেমেন্ট করি ততটাই ক্যাশের আউটফ্লো হয়। তাহলে আমাকে দেখতে হবে যে কতটা আমি সরিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ওয়ার্কিংসে গিয়ে বানাতে হবে আরেকটা অ্যাকাউন্ট। এটা তাহলে ওয়ার্কিং 1 করে দিলে, এরপরে ওয়ার্কিং 2তে এসে যাবে, ওয়ার্কিং 2। তাহলে তোমাকে বানাতে হবে কি অ্যাকাউন্ট, প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্ট।
তাহলে অ্যাকাউন্টের নাম দিয়ে দিলে প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্ট। প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্ট এটা এক ধরনের কি ফান্ড। তুমি যখন প্রভিশন শুনবে তার মানে কি এক ধরনের ফান্ড। তো ফান্ডের ব্যালেন্স অলওয়েজ কি হয়, ক্রেডিট হয়। তাহলে এর যে ওপেনিং ব্যালেন্সটা, তাহলে ক্রেডিট সাইডে লিখতে হবে বাই ব্যালেন্স বিডি বলে। আর তার যে ক্লোজিংটা, তার ক্লোজিংটা অলওয়েজ কি হয়, অপোজিট সাইডে বসবে, টু ব্যালেন্স সিডি। ওপেনিংটা তাহলে কোথায় বসালাম, বাই ব্যালেন্স বিডি বলে। কত টাকা বলছো, প্রভিশনের ওপেনিং ব্যালেন্স 30 রয়েছে, ক্লোজিং ব্যালেন্স 35 রয়েছে। তাহলে এটা 30, এটা 35। এতটা বুঝতে পারলে? এরপরে প্রভিশন কতটা করেছি এটা তো আমরা জানি না, কিন্তু পেমেন্ট কতটা হয়েছে সেটা বলা আছে ক্লিয়ারলি। কোথায় বলা রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে ট্যাক্স পেমেন্ট হয়েছে 28,000। তো ট্যাক্স পেমেন্টের এন্ট্রি কি হয়, তুমি যদি ট্যাক্স পেমেন্ট করো তখন এন্ট্রি কি হয়, প্রভিশন ক্রিয়েট করলে তখন এন্ট্রি হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ট্যাক্সেশন, এটা হয়ে থাকে। তুমি যদি ট্যাক্সের জন্য টাকা সরাতে চাও প্রফিট থেকে, তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন কে ক্রেডিট করতে হবে, প্রফিট অ্যান্ড লসকে ডেবিট করতে হবে। তাহলে টাকা সরালে এন্ট্রি হয়ে থাকে। যখন তুমি ট্যাক্সের পেমেন্ট করো তখন কি করো, প্রভিশন ফর ট্যাক্সেশন যেটা ক্রেডিট করে রেখেছিলে এটাকে ডেবিট করে দাও, টু ব্যাংক করে দাও। ঠিক আছে, এটা ট্যাক্সের পেমেন্ট করলে। তাহলে আমাদের 28,000 পেমেন্ট হয়ে রয়েছে, 28,000। তার মানে এই এন্ট্রি আমার জানা রয়েছে। তাহলে এই এন্ট্রি আমি কোথায় পোস্ট করে দেব, প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্টে টু ব্যাংক বলে পোস্ট করে দেব, ট্যাক্স পেড 28,000 পেমেন্ট হয়ে গেল। তাহলে ক্লোজ করে বলো, তাহলে ব্যালেন্স কত হচ্ছে, কত দিলে মিলবে, 33। তাহলে 33 তুমি কি বলবে, যে প্রফিট থেকে ট্রান্সফার করেছো এবছর। তাহলে প্রভিশন কত ক্রিয়েট করেছো ট্যাক্সের জন্য, তাহলে এটা কি করে পেলাম, ব্যালেন্সিং ফিগার শর্টে লিখেছি, ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার। আর এই এন্ট্রি হওয়া মানে কি বোঝালো, যে প্রফিট থেকে ট্রান্সফার হয়েছে, কারণ প্রফিট থেকে ট্রান্সফার হওয়ার এন্ট্রি কি, এটাই। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্টে যদি বাই প্রফিট অ্যান্ড লস থাকে, তার মানে যে অ্যামাউন্টটা ব্যালেন্স করে পেলে 33,000, এটা প্রভিশন ক্রিয়েট করা হয়েছে ট্যাক্সের জন্য। তাহলে 33,000 এবছর প্রভিশন ক্রিয়েট করা হয়েছে ট্যাক্সের জন্য, কিন্তু পেমেন্ট হয়েছে 28,000। বুঝতে পারলে কি পারলে না তুমি, রমেশ পান্ডে? তাহলে আমি বলেছিলাম কি, যেটা পেমেন্ট হবে সেটা মাইনাস হবে, কিন্তু প্রভিশন যেটা ক্রিয়েট করবে সেটা ঘুরে অ্যাড করতে হবে। তাহলে আমরা দেখে নিলাম যে প্রফিট থেকে প্রভিশন ক্রিয়েট করা হয়েছে 33,000, তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন 33,000 ঘুরে অ্যাড হবে।
আচ্ছা, আর কি নন ক্যাশ আইটেম ছিল তোমাদের ফরম্যাটে? ডেপ্রিসিয়েশন ছিল, নন ক্যাশ আইটেম, নন অপারেটিং এক্সপেন্স, নন ক্যাশ নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে ডেপ্রিসিয়েশনও ছিল ফরম্যাটে। ডেপ্রিসিয়েশনে ঘুরে অ্যাড ব্যাক করতে হয়, কারণ ডেপ্রিসিয়েশনের জন্য তো কোনো ক্যাশের ফ্লো হয় না। তো ডেপ্রিসিয়েশন এখানে তোমার কত দেওয়া রয়েছে? দেওয়াই রয়েছে, বিল্ডিং এর উপরে 10,000, মেশিনারিতে 14,000। রিটিনা বলতে বই থেকে ওর ভ্যালুটাকে কমিয়ে দেওয়া, যে ভ্যালুটাকে রিটিন অফ মানে মুছে দিচ্ছেন। বিল্ডিং এর ভ্যালু ধরুন 15,000, 5 লাখ ছিল, তো এবছর ধরুন 20,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে। তার মানে বিল্ডিং এর ভ্যালুকে আপনি ওই 5 লাখে দেখাচ্ছেন না, ভ্যালুকে কমিয়ে দিচ্ছেন, ওটাকেই রিটিন অফ বলছে। তাহলে ডেপ্রিসিয়েশন হয়েছে, ডেপ্রিসিয়েশনের জন্য তো ক্যাশের আউটফ্লো হয় না, কিন্তু প্রফিট থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। তো আমার অবজেক্টিভ কি রয়েছে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বের করা। তাহলে এটাকে আমাকে ঘুরে অ্যাড করতে হবে, কারণ আমরা স্টার্ট করেছি প্রফিট ধরে। তো ডেপ্রিসিয়েশন অ্যাড করে দাও। ডেপ্রিসিয়েশন অন প্রথম কি আছে? বিল্ডিং। মেশিনারি কত আছে? 10,000, 14,000। আচ্ছা, এরপরে আর কোনো নন ক্যাশ আইটেম? নন ক্যাশ আইটেম দেখো আর কোনো আছে কি? আর কোনো নন ক্যাশ আইটেম নেই, ঠিক আছে। আর কোনো নন ক্যাশ আইটেম নেই, তাহলে আমি কি করে দেবো? ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেবো। আচ্ছা, এখানে তোমার নন নন অপারেটিং ইনকাম বলে কিছু আছে কি? নন অপারেটিং ইনকাম কি হতো? লেস হতো। তোমার যে মেন ফরম্যাট রয়েছে, যে ইনকাম অপারেটিং রিলেটেড নয়, সেই ইনকাম তুমি যদি প্রফিটে ঢুকিয়ে দাও, তার মানে তুমি যে প্রফিটটা পাচ্ছ তাতে তো নন অপারেটিং ইনকাম ঢুকে রয়েছে, তো সেটা মাইনাস করে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বের করতে হবে। তো এখানে কি কোনো এরকম নন অপারেটিং ইনকাম রয়েছে যেটা প্রফিটের মধ্যে? হুম, ব্যাংক লোন ইনকাম, লোন। নন অপারেটিং ইনকাম অ্যাসেট সেল করে কোনো প্রফিট হয়েছে, সেই প্রফিট তোমার ওখানে গিয়ে ঢুকে গেছে। সেল কি আছে? সেল হলেই তো প্রফিট হতে পারতো, সেল নেই। সেল থাকলে ক্লিয়ারলি বলে দিত কি এত টাকায় সেল হয়েছে। তাহলে আর কোনো আইটেম নেই, তাহলে শুধু অ্যাডই হবে, লেসের কোনো আইটেম নেই। তাহলে অ্যাড করে বাইরে বের করে দাও, 4টে। অ্যাড করে বলো কত হচ্ছে? 50, 57, 57 কি বলছে? 60-র আরো বেশি হবে কি? 67 ওপরেরটাকেও নিয়ে 4টে, 4টে। 90, 9100, 9100। তো এখানে এখান পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? তো এর সোজা আমাদেরকে কি লিখতে হয়? ক্যাশ ফ্লো বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ক্যাশ ফ্লো বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ক্যাশ ফ্লো বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এটা লিখতে হয়। এরপরে তোমাকে ওয়ার্কিং ক্যাপিটালের যে চেঞ্জ হয়েছে
90,000 90,100। আচ্ছা, এরপরে ক্যাশের ওয়ার্কিং ক্যাপিটালের যে চেঞ্জ হয়েছে সেটা কনসিডার করতে হবে বিফোর চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, এটা ভুল লেখা রয়েছে, বিফোর চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল এভাবে লিখলে হতো, বিফোর চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। এরপরে তোমাকে অ্যাডলেস করতে হবে, কারেন্ট অ্যাসেট বেড়েছে কিনা দেখতে হবে, কারেন্ট লায়াবিলিটি বেড়েছে কিনা দেখতে হবে, কারেন্ট ওগুলো কমেছে কিনা আবার দেখতে হবে। তো এবার তোমাকে কারেন্ট অ্যাসেটে চলে যেতে হবে, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিতে। তো আমি প্রথমে কারেন্ট অ্যাসেটে এসে যাচ্ছি। কারেন্ট অ্যাসেট আমাদের কি কি রয়েছে, স্টক রয়েছে, ডেটর্স রয়েছে, ক্যাশ। ক্যাশ তো এখন নেওয়া যাবে না, ক্যাশ একেবারে লাস্টে নিতে হবে। কারণ তুমি যদি ফরম্যাট দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের, ওখানে একেবারে ফরম্যাটের নিচে রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং, ঠিক আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড। তার মানে ক্যাশের ফাংশন এখন নেই, ক্যাশ বাদ দিয়ে আদার যে কারেন্ট অ্যাসেট রয়েছে সেগুলো নিতে হবে, স্টক নিতে হবে, ডেটার্স নিতে হবে, ঠিক আছে। স্টক ডেটার্স, তাহলে স্টক দেখো বেড়েছে কি কমেছে, স্টক কমেছে, তার মানে কালেকশন হয়েছে, মানে সেল হয়েছে, সেল হয়েছে স্টক, তার মানে ক্যাশের ইনফ্লো। আর ডেটার্স, তার মানে আমাদের রুল কি রয়েছে যে কারেন্ট কারেন্ট অ্যাসেট যদি কমে ইনফ্লো, কারেন্ট অ্যাসেট যদি কমে ইনফ্লো, দুটোতেই ইনফ্লো হচ্ছে, এটাও তো কমেছে, ডেটার্সের থেকে কালেকশন হয়েছে। তাহলে আমরা এই দুটো একসাথে লিখে নেব, যে সেপারেটলি লিখবো, ডিক্রিজ অ্যাড করতে হবে, লেখার সময় কি লিখবে, ডিক্রিজ ইন স্টক, ডিক্রিজ ইন সানডে ডেটার্স। তাহলে অ্যাড করে লেখো যে ডিক্রিজ ইন স্টক, ডিক্রিজ ইন সানডে ডেটার। এরপরে আমাকে দেখে নিতে, আচ্ছা টাকাগুলো লিখে নেওয়া যাক। তারপরে স্টকের ডিক্রিজ 26,000, স্টকের ডিক্রিজ 26,000, এর ডিক্রিজ কত আছে, আচ্ছা এটা একবারে বাইরে বার করে দাও তো, অ্যাডের আইটেম এখানে বাইরে, এখানে রেখে লাভ নেই, একেবারে এখানে 26,000 বাইরে লেখো, লিখলে হবে, কোনো অসুবিধা নেই, তখন আবার ডবল বার যোগ করতে হবে, এখানে যোগ করে আবার ওখানে তার সাথে যোগ করতে হবে না, আবার তো তোমার 90,000-এর সাথে যোগ করতে হবে, বুঝতে পারলে, তুমি এখানে যোগ করে আবার অ্যাড করে বাইরে বের করবে, আবার 90,000-এর সাথে যোগ করবে, তো সেই জন্য আমি বাইরে বের করে দিলাম একেবারে। আচ্ছা ডিক্রিজ ইন সান্ডিকেটের কত ডিক্রিজ হয়েছে, 15,800, 15,800 ঠিক করে ম্যানেজ করেছো তো। তাহলে কারেন্ট অ্যাসেট আমি কনসিডার করে নিয়েছি, কারেন্ট লায়াবিলিটি দেখবো, কারেন্ট লায়াবিলিটির মধ্যে প্রভিশন ফর ট্যাক্সের তো কাজ শেষ হয়ে গেছে, প্রভিশন ফর ট্যাক্সের কাজ শেষ, সানডি ক্রেডিটার শুধুমাত্র রয়েছে। আর ব্যাংক লোনকে তো ধরাই যাবে না, ব্যাংক লোন তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে এসে যাবে, কারেন্ট অ্যাসেট হবে না। তো দেখো ক্রেডিটার্স কমেছে কি বেড়েছে, তার মানে কি বোঝায়, আউটফ্লো হয়েছে, পেমেন্ট করে দিয়েছো, না তো ক্রেডিটার্স কমবে কেন, তাহলে এটা কি হবে, লেস হবে। তার আগে লেস করার আগে তুমি তাহলে অ্যাড করে নিবে, লেস করার আগে আগে অ্যাড করে বসিয়ে নাও, তারপরে লেখো যে লেস, লেস ডিক্রিজ ইন সানডে ক্রেডিটার্স। তাহলে অ্যাড করে বলো প্রথমে কত হচ্ছে, তারপরে লেস করবে, 14,800 না, 1,31,900। তো সানডে ক্রেডিটার্স এর ডিক্রিজ কত হয়েছে,
14,800 ঠিক করে ক্যালকুলেট করুন, ভুল হলে মিলবে না পরে। 1.5 লাখ থেকে 35,200, 1,35,200 কত হয়? 14,800। 14,800, আচ্ছা ঠিক আছে। তাহলে মাইনাস করে যেটা ব্র্যাকেটে রাখার দরকার নেই, কারণ তুমি এখানে লেস করে দিয়েছো, ব্র্যাকেটে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে লেস লেখা রয়েছে তো তোমার। 1,17,100, 1,17,100, তাই তো? তো লেস করে তোমার এটা দাঁড়াচ্ছে। এটাকে কি বলা হবে? ফরম্যাটে কি লেখা রয়েছে সোজা? কারেন্ট অ্যাসেটে তুমি যখন চেঞ্জ কনসিডার করে নেবে, ইনক্রিজ ডিক্রিজ কনসিডার করে নেবে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন এটা লেখা রয়েছে। না, ওটার আগে আরো লেখা রয়েছে। ক্যাশ ফ্রম অপারেশন আছে কি? কি লেখা আছে? ক্যাশ ফ্রম, ওটা তো হয়ে গেল। ইনক্রিজ ডিক্রিজ কনসিডার করার পরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ওটা লিখতে পারো, বা ক্যাশ ফ্রম অপারেশন লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্যাশ ফ্রম অপারেশন, ক্যাশ ফ্রম অপারেশন এটা লিখে এলো। এর থেকে কি মাইনাস হবে? এখনো কিন্তু ফাইনাল হয়নি। ইনকাম ট্যাক্স কতটা পেমেন্ট হয়েছে, ইনকাম ট্যাক্স কতটা পেমেন্ট হয়েছে সেটা মাইনাস করতে হবে। কত টাকা পেমেন্ট হয়েছিল? 28,000। এবার তোমার ফাইনাল হয়ে গেল যে ক্যাশ ফ্লো ফ্রম, নেট, নেট ওয়ার্ডটা লাগিয়ে দাও, নেট ওয়ার্ডটা লাগিয়ে দাও, যে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। 89,100 হচ্ছে মাইনাস করে। এতক্ষণ পরে একটা অ্যাক্টিভিটি কমপ্লিট হলো, নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এতক্ষণ পরে একটা অ্যাক্টিভিটি তোমার কমপ্লিট হলো, এরপরে সেকেন্ড অ্যাক্টিভিটি স্টার্ট করতে হবে। তাহলে দেখো, তাহলে দেখো তুমি, তোমার প্রফিট কত হচ্ছিল? 33,100, কিন্তু ওটাই কিন্তু ক্যাশের ফ্লো নয়, অপারেটিং অ্যাক্টিভিটি থেকে ক্যাশের ফ্লো 89,100, 89,100, এটা ক্যাশের ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটি থেকে। তুমি এটাকে ক্যাশের ফ্লো বলতে পারো না যে এটা প্রফিট হয়েছে, কারণ ওর মধ্যে কিছু নন ক্যাশ আইটেম, নন অপারেটিং ইনকাম, নন সব ঢুকে রয়েছে, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে এরপরে এসে যাও নেক্সট অ্যাক্টিভিটি, সেটাকে আন্ডারলাইন করো। এরপরের অ্যাক্টিভিটি রয়েছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আমরা কি দেখব? যে ফিক্সড অ্যাসেট পারচেজ হয়েছে, সেল হয়েছে, কোনো ইনভেস্টমেন্ট হয়েছে কিনা, এইসব দেখব। তো এখানে আমরা অ্যাসেট সাইডে চলে যাব, ফিক্সড অ্যাসেট পোর্শনে, ফিক্সড অ্যাসেট পোর্শনে চলে যাব। তাহলে আমাদের এখানে ল্যান্ড বিল্ডিং রয়েছে, ওপেনিংয়ে কত ছিল, ক্লোজিংয়ে কত হয়ে গেছে, কি কারণে হতে পারে? ডেপ্রিসিয়েশন হতে পারে। তো আমরা দেখে নেব কি ডেপ্রিসিয়েশন 10,000 হয়েছে, অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন 10,000 হয়েছে, সে কারণেই কমেছে। তাহলে যেহেতু এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ডেপ্রিসিয়েশনের কারণেই কমেছে, তাহলে আমার আর কিছু করার দরকার হবে না। যদি এটা আমার ক্লিয়ার না হতো, তাহলে আবার অ্যাকাউন্ট বানাতে হতো, দেখতে হতো পারচেজ হয়েছে না সেল হয়েছে, সেটা দেখতে হতো। যদি এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো, সেই জন্য আর অ্যাকাউন্ট বানাতে হচ্ছে না। যদি না বুঝতে পারতে, ক্লিয়ারলি না বুঝতে পারতো, হয়তো সেল বলা আছে, তো সেক্ষেত্রে তোমার পারচেজও হতে পারে, তো অ্যাকাউন্ট বানিয়ে কনফার্ম হতে হতো। তো এখানে
অ্যাকাউন্ট বানানোর দরকার হবে না ল্যান্ড বিল্ডিং। ল্যান্ড বিল্ডিংয়ের পারচেজও হয়নি, সেলও হয়নি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতেও আসবে না। ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে তখনই আমরা কোনো ফিক্সড অ্যাসেট নিয়ে আসবো যদি তার পারচেজ সেল হয়ে থাকে। তো ল্যান্ড বিল্ডিংয়ের কোনো কিছু আসবে না। এরপরে প্ল্যান্ট মেশিনারিতে এসে যাও। প্ল্যান্ট মেশিনারিতে কত ছিল? 1.5 লাখ থেকে কত হলো? তার মানে বেড়েছে, মানে পারচেজের কেস আছে, পারচেজের কেস আছে, বাড়বে কেন না? তো নর্মালি তো কমবে ডেপ্রিসিয়েশন হলে। তো এখানে বলেও রেখেছে যে পারচেজ হয়েছে 33,000। তাহলে আমি যদি 1.5 লাখের সাথে পারচেজ কত হয়েছে 33 অ্যাড করি, তাহলে কত দাঁড়ায়? 1.83। 1.83 তোমার প্ল্যান্ট মেশিনারি ভ্যালু। এবার সেখান থেকে তুমি যদি ডেপ্রিসিয়েশন 14,000 মাইনাস করো, তাহলে কি তোমার মিলে যাচ্ছে? তাহলে তুমি এখান থেকেও ক্লিয়ার হয়ে যাচ্ছ। তো এটা না বানালেও চলবে, যেখানে তুমি ক্লিয়ার হতে পারছো না সেখানে বানাতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক। তার মানে প্ল্যান্ট মেশিনারি শুধুমাত্র পারচেজ রয়েছে, কোনো সেল নেই। ঠিক আছে? আর ল্যান্ড বিল্ডিংয়ের তো কোনো পারচেজও নেই, সেল নেই, কারণ জাস্ট ডেপ্রিসিয়েশন 10,000 হয়েছে, সেই কারণেই কমেছে। তাহলে ল্যান্ড বিল্ডিং দেখে নিলে। এই দুটো কি অ্যাসেট? ফিক্সড অ্যাসেট কিন্তু ট্যাঞ্জেবল। গুডউইলও ফিক্সড অ্যাসেট কিন্তু ইনট্যাঞ্জেবল। তো এটাও দেখতে হবে। তোমার বছরের শুরুতে গুডউইল ছিল না, 5,000 টাকার গুডউইল কোথা থেকে এলো? নিশ্চয়ই কিনেছো গুডউইল। ঠিক আছে? তাহলে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে এসে যাবে। কোনো দোকানদারকে বলেছো, কোনো বিজনেসম্যানকে বলেছো কাল থেকে তুমি এই নাম রাখবে না, আমি এই নামটা লাগাবো, তুমি কাল থেকে অন্য নাম রাখবে। তো তার জন্য এত টাকা দিতে হয়েছে। এটা ধরো 5,000 রয়েছে, এর পেছনে কোটি লাগিয়ে দাও। ঠিক আছে? তো গুডউইল পারচেজ হয়েছে, এটা তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। যে কোনো ফিক্সড অ্যাসেট পারচেজ করলে, ফিক্সড অ্যাসেট ট্যাঞ্জেবলও হতে পারে, ইনট্যাঞ্জেবলও হতে পারে। ফিক্সড অ্যাসেটের ডেফিনেশনে কি বলা আছে? যে অ্যাসেট থেকে তুমি মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে বেনিফিট পাচ্ছ তাকে ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট বলা আছে। নন কারেন্ট, কারেন্ট নয়। তাহলে প্ল্যান্ট মেশিনারির পারচেজ এক, আর গুডউইলের অ্যাকুইজিশন বা পারচেজ দুটো রয়েছে। আর কিছু আছে তোমার মনে হচ্ছে এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আসবে বলে? আসবে না, এই দুটোই আসবে। তাহলে আমরা চলে যাব আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে। আমরা অ্যানালিসিস করে দেখে নিলাম যে প্ল্যান্ট মেশিনারির পারচেজ হয়েছে। তো আমরা লিখে নেব যে পারচেজ অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পারচেজ অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত হয়েছে? 33,000। তাহলে এটা কীভাবে লেখা হবে? নেগেটিভে। তাহলে এটা কিন্তু ইনার কলামেই লিখতে হবে, মানে বাইরেরটা নয়, ইনারেরটা, ভেতরের কলামটা। এরপরে অ্যাকুইজিশন অফ গুডউইল, অ্যাকুইজিশন অফ গুডউইল অ্যাকুইজিশন অফ গুডউইল, গুডউইল অ্যাকোয়ার করে নিয়েছো অন্যের, কত খরচা হলো? 5,000। তাহলে দুটোই নেগেটিভ। তাহলে আউটারে বের করে দাও এখন, কি লিখবে? 38,000, 38,000। এর সোজা কি লিখবে? নেট ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো। তাহলে এটা নেগেটিভেই লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে, নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি।
আচ্ছা, আমার তো এক পেজে হলো না। ঠিক আছে, এক পেজে হলো না, আর একটা অ্যাক্টিভিটি থেকে গেল। আচ্ছা, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে যদিও বেশি আইটেম থাকে না, দুটো একটা আইটেম থাকবে। তো এরপরের আইটেম, এরপরের অ্যাক্টিভিটি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আন্ডারলাইন করে দাও। কি কি রয়েছে ফাইন্যান্সিং রিলেটেড তোমাকে দেখতে হবে। শেয়ার ক্যাপিটাল বেড়েছে, তাহলে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ইস্যু করে তোমার টাকা এসেছে কত? 50,000। ক্যাশের ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। শেয়ার ইস্যু করে টাকা। আর কোথা থেকে টাকা এসেছে? ব্যাংকের লোন 70 ছিল, আছে কি আর? রিপেমেন্ট হয়ে গেছে। আমি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে বলেছিলাম যে তুমি টাকা নিলেও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, টাকা রিপেমেন্ট করলেও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, সেই টাকার উপরে লোন বা রিটার্ন দাও, পেমেন্ট করো যেটা, সেটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে এখানে যেটা শেয়ার ক্যাপিটাল নিয়েছো 50,000 টাকা এসেছে, সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখানে যে লোন রিপেমেন্ট করেছো সেটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আর আর এখানে যে ডিভিডেন্ড দিয়েছো সেটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। কারণ সেই একই পয়েন্ট, যে যে টাকা নিয়েছো সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যে টাকা পেমেন্ট করছো সেটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যে টাকা নিয়েছিলে তার উপরে যে টাকা তোমাকে পেমেন্ট করতে হচ্ছে, রিটার্ন দিতে হচ্ছে, রিটার্ন ইন্টারেস্ট হতে পারে, ডিভিডেন্ড হতে পারে, ডিভিডেন্ড হতে পারে, তো সেটাও হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে যদি ডিভিডেন্ড পেয়ে থাকো সেক্ষেত্রে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইনভেস্ট করে রেখেছিলে, এখন পেমেন্ট করেছো না ডিভিডেন্ড, তো ফাইন্যান্সিংয়ে চলে যাবে। তাহলে তিনটে আমরা দেখে নিলাম, তিনটে আইটেম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে এসে যাবে। তাহলে লিখে নাও যে ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ শেয়ার থেকে কত এসেছে? 50,000 পজিটিভে এসেছে, ইনফ্লো হয়েছে। এরপর রিপেমেন্ট অফ ব্যাংক লোন, ব্যাংক লোন কত? 70,000 নেগেটিভ, ব্র্যাকেটের মধ্যে রাখো। আর কি আছে? ডিভিডেন্ড পেড, নেগেটিভ, ব্র্যাকেটের মধ্যে রাখো। 23,000 নেগেটিভ। তাহলে টোটাল নেগেটিভ বেশি হচ্ছে তো, তাহলে নেট কত বেরোচ্ছে? দুটো নেগেটিভ থেকে একটা পজিটিভ মাইনাস করলে 43, 43 নেগেটিভ, 43 নেগেটিভ। তাহলে 43-এর সোজায় কি লিখবে? যে নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, আমার তো আর লাগছে না, মুছে দিয়ে করে দিচ্ছি। তাহলে লাইন টানতে থাকো লম্বা করে। তাহলে তোমার তিনটে অ্যাক্টিভিটি ওপরে রয়েছে, তিনটে অ্যাক্টিভিটির আইটেম ক্যাশের যে ফ্লো হয়েছে, তিনটে অ্যাক্টিভিটির যে ক্যাশের ফ্লো হয়েছে, প্রথমটা থেকে দেখো পজিটিভ হয়েছে, তারপরেরটা থেকে নেগেটিভ, তারপরেরটাও নেগেটিভ। তিনটে অ্যাক্টিভিটির একটাতে পজিটিভ, বাকি দুটোতে নেগেটিভ। তাহলে নেট রেজাল্ট কি বেরোচ্ছে? ক্যাশ ফ্লো ফ্রম অল অ্যাক্টিভিটি। তুমি এরপরে লেখো যে ক্যাশ ফ্লো ফ্রম অল অ্যাক্টিভিটি, অল অ্যাক্টিভিটি থেকে ক্যাশের ফ্লো কি দাঁড়াচ্ছে? পজিটিভ দাঁড়াচ্ছে কি নেগেটিভ দাঁড়াচ্ছে? 8,100।
এর সাথে তোমাকে কি অ্যাড করে দিতে হবে বলা ছিল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস অ্যাড করে দিতে হবে। কত রয়েছে দেখো, আচ্ছা এখানে আরেকটু ঠিক করে লিখতে হবে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য বিগিনিং, বছরের শুরুতে কত ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ছিল, বিগিনিং, বিগিনিং এ ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে কি বলেছিলাম, ক্যাশ ইকুইভ্যালেন্টের ডেফিনেশনে কি বলেছিলাম, ক্যাশ তো জানা আছে, ক্যাশ ইকুইভ্যালেন্টের ডেফিনেশনে বলেছিলাম হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট, তো তোমার যেটা যার ম্যাচিউরিটি 3 মাসের মধ্যে, তাকেও ক্যাশ ইকুইভ্যালেন্ট ধরে নেবে। কিন্তু সেটা তোমার তার ভ্যালুর যেন না ডিক্রিজ হয়, তাহলে সেই ইনভেস্টমেন্টকে ক্যাশ ইকুইভ্যালেন্ট ধরা হবে না। এমন এক জায়গায় ইনভেস্ট করে রেখেছো, তার ভ্যালু কমেও যেতে পারে, তাহলে সেটা হাইলি লিকুইড শর্ট টার্ম, মানে সেটা ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসাবে ধরাই হবে না, কারণ কমেই যাচ্ছে, তো সেটা ক্যাশের ইকুইভ্যালেন্ট কি করে হলো। ঠিক আছে, তো এখানে আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে ওপেনিং এ কত আছে, 500 রয়েছে, ক্যাশ রয়েছে, আর ইকুইভ্যালেন্ট ব্যাংক ব্যালেন্স কিছু আছে, তাহলে ক্যাশ ব্যাংক লাস্টে কনসিডার করবো বলেছিলাম। তাহলে ওপেনিং ব্যালেন্স ক্যাশ আর ব্যাংকের হচ্ছে 500 টাকা, 500 টাকা তাহলে অ্যাড করে দাও কার সাথে, 8100-র সাথে। তাহলে তুমি আলটিমেটলি কি পেয়ে যাবে, অটোমেটিক্যালি তুমি পেয়ে যাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড। আচ্ছা 8600, তাহলে তুমি আলটিমেটলি পেয়ে যাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড। শুরু এন্ডে কত তোমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে তুমি অটোমেটিক পেয়ে যাবে, আর সেটা তোমার মিলতে হবে, মিলেছে কি মেলেনি, বইতে যে ব্যালেন্স শিট দেওয়া রয়েছে সেই ব্যালেন্স শিটের সাথে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড মিলতে হবে, মিলেছে। যদি না মেলে তাহলে ভাববে যে তোমার মিডিলে কোথাও ভুল হয়েছিল, সেই কারণে মিলছিল না, বুঝতে পারলে।